দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মনজুর আলমুদ্দিন। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করা হয়েছে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। নিশ্চয়ই জুলাইয়ের সময় হীরক রাজার দেশের যে তুলনা বাংলাদেশের সাথে করা হতো সেটা আপনাদের মনে আছে। সেই অমর চলচ্চিত্রের একটি গান ছিল কতই রঙ্গ দেখি দুনিয়ায়। সেই দৃশ্যে একজন বাউল গান গাইছিলেন, রাজার সমালোচনা করছিলেন, সে কারণেই তাকে গ্রেফতার করা হয়, গর্তে ছুঁড়ে ফেলা হয়। আজকের বাংলাদেশে আবুল সরকারকে কেন্দ্র করে যে ঘটনার সামনে এসেছে সেটা একেবারে হয়তো নতুন নয়। গান গাওয়ার জন্য, গান গাওয়ার অপরাধে অনেককে নানানভাবে নিগৃহণের শিকার হতে হয়েছে, এরই মধ্যে হতে হচ্ছে। এই অবস্থায় আমরা আসলে কিভাবে আসলাম সেখান থেকে আলোচনা শুরু করতে চাই। আমাদের সময়ের যে নানান ধরনের অসঙ্গতি এবং তার সাথে আগামী নির্বাচনে যে প্রস্তুতি এবং তার সাথে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হচ্ছে সে নিয়ে আমরা কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন ডক্টর শওকত হোসেন সায়ন্ত, তিনি সাধারণ সম্পাদক রিনাইন। আছেন ডক্টর জাহিদুর রহমান, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক, এবং আছেন নুরুল হক নূর, সভাপতি গণ অধিকার পরিষদ। শুরুতেই ডক্টর জাহেদাতকে আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গ ধরেই। যে গানটির কথা বলছিলাম সেখানে যে ধরনের প্রতিবাদের কথা বলা হয়েছে তার অনেক কিছু আসলে জুলাইয়ের রাজপথে আমরা দেখেছি, জন আকাঙ্ক্ষায়, গ্রাফিতিতে প্রকাশিত হয়েছে। আজকে যে একটি অংশ দেশের মানুষ যারা অনেক ক্ষেত্রে নিজেদেরকে তৌহিদি জনতা নাম দিচ্ছেন, তারা আসলে কারা এবং এই যে বাউলদের কণ্ঠরোধ সেটা আসলে কাদের স্বার্থ সিদ্ধি করছে? ধন্যবাদ আপনাকে। তৌহিদি জনতা নিয়ে একটু বলা ভালো, আপনিও এটা কোট আন কোট বলছিলেন, আমিও তাই মনে করি। কারণ হচ্ছে সত্যিকারে যিনি তাওহীদে বিশ্বাস করেন, তাওহীদি জনতা যে ধরনের কর্মকাণ্ড করেছে এর মধ্যে এটা তাদের করার কোনো কারণ ছিল না। সুতরাং এটা এক ধরনের পরিকল্পিত একটা কাজ, এবং এটা যে এই 5 আগস্ট পরবর্তী সময়ে হয়েছে তা না, এটা এর আগেও হয়েছে। তবে এই প্রবণতা অনেক বেশি বেড়েছে এবং সরকার তাদের প্রতি যে অ্যাটিটিউড দেখাচ্ছেন সেটা দেখে এই প্রশ্ন মাথায় আসতে পারে যে এর পেছনে পরিকল্পনাটা কে করছে, সরকার সেটাকে কেন এভাবে ঠিকমতো হ্যান্ডেল করছে না, ট্যাকল করছে না, সেই প্রশ্নগুলো আসবে। এখন আমরা যদি এই রিসেন্ট ঘটনাটার কথা বলি, একজন বাউলের বিরুদ্ধে, আবুল সরকারের বিরুদ্ধে একটা অভিযোগ এসছে, তিনি ধর্ম অবমাননা করেছেন, তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তাকে ইনফ্যাক্ট মামলা দেওয়া হয়েছে, ইত্যাদি নানান ঘটনা ঘটল। ছোট্ট একটু যদি বলি যে আমাদের এই যে পালা গানের যে ঐতিহ্য আছে, আমরা যদি হঠাৎ করে মাঝখান থেকে কোনো একটা অংশ তুলে ধরি, মানে এখানে তো ডিবেট হয়, খুব কমন একটা ডিবেট হচ্ছে শরিয়াত না মারফত। এটা আমি নিজেও এই ধরনের পালা দেখেছি। ফলে প্রচুর প্রশ্ন করেন যেগুলো আমাদের প্রচলিত ধর্মবিশ্বাস, আমাদের কোরআন হাদিসের উপরে বিশ্বাস, আস্থার প্রতি প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে কিনা মনে হতে পারে। ঘটনাটা এইরকম যে আমাদের যাপিত জীবনে বা সব সময় আমাদের ধর্ম নিয়ে, নিজের যে ধর্মটাকে আমরা ভালোবাসি, মেনে চলি, তাকে নিয়েও কিছু প্রশ্ন কখনো কখনো আসতে পারে। পালাগানে এই প্রশ্নগুলো করা হয়। শেষ পর্যন্ত কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না যে শেষে কিন্তু আলোচনা করতে করতে, ডিবেট করতে করতে তারা একটা জায়গায় এসে কিন্তু হাজির হন এবং তারা একমত হন। এটাই নিয়ম, নারী পুরুষকে নিয়ে হয়, এ ধরনের নানান ইস্যুতে হয়। তবে মাঝখান থেকে যদি একটা অংশ তুলে ধরেন সেটা আপনার কাছে খুবই উদ্ভট বা অদ্ভুত মনে হতে পারে, বা তিনি যে ধরনের রূপক ব্যবহার করেছেন এগুলো নিয়ে প্রশ্ন আসতেও পারে, কারো কারো কাছে খারাপ লাগতে পারে। দ্যাটস ফাইন, যদি এটা হয় এটা নিয়ে কথা বলা, এটা নিয়ে যা যা করার ঠিক আছে। পরের দিন যেটা ঘটলো ওটা যদ্দূর হলো, এর পরের দিন যেটা ঘটলো যে কিছু মানুষ এটার প্রতিবাদ করতে আসলে এবং পুলিশের সামনে, আই রিপিট, পুলিশের সামনে, আমরা ভিডিওগুলো দেখেছি, পুলিশের সামনে আঘাত করা হচ্ছে, আহত করা হচ্ছে, পেটাতে পেটাতে পানিতে ফেলা হচ্ছে পুকুরে, সেখানে ড্রিল মারা হচ্ছে। পুলিশ কোনো অ্যাকশনস নিচ্ছে না। মানে আমরা প্রায় বলি না যে কোনো একটা অপরাধের ক্ষেত্রে অপরাধীকে ধরা হচ্ছে না, এখানে তো অপরাধী পুলিশের সামনে ছিল, কোনো মানুষ আরেকজন মানুষকে পেটাচ্ছে। এবং আমরা খেয়াল করেছি এই বাউলরা কোনো প্রতিরোধেরও চেষ্টা করেননি, সেই শক্তিও তাদের নেই বা তাদের দর্শনও হয়তো ভিন্ন। আমি যোগ করবো আবুল সরকারের স্ত্রীর একটা বক্তব্য আমাদের সামনে এসছে। তিনি একটা জায়গায় বলেছেন যখন মার খেতে যে আমরা মারই খাবো, আমাদের হাত থাকলে আমরা, আমাদের হাত মার ফেরত দেওয়ার জন্য তৈরি হয়নি, এই ধরনের একটা মন্তব্য তিনি করেছেন তাদের দর্শনগত জায়গা থেকেই, বা তারা খুবই দুর্বল, সংখ্যায় কম হতে পারেন। কিন্তু এই যে পেটালো, কোনো রকম কোনো ব্যবস্থা নেই। একটা মিছিল হলো, যে মিছিলে বাউলদেরকে ধরে ধরে জবাই করার কথা বলা হয়েছে, পরে জেলে ভরার কথাও বলা হয়েছে। আচ্ছা, আমি যদি জবাই করা সরিয়ে রাখি, 2-3 বার জবাই তারপর জেলে ভর, মানে একটা যেটা বাউল ধরে ধরে জেলে ভর, মানে বাউল হলেই ধরে জেলে ভরে দিতে হবে। এই ঘটনাটাকে আমি হয়তো একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে পারতাম, কিন্তু আমি এই 5 আগস্ট পরবর্তী সময়ে এই সরকার এই তৌহিদি জনতার ব্যানারে যা যা ঘটেছে বা ঘটতে দিয়েছে সেগুলো যদি একত্র করি, সেটা এই বাউল গান, পালা গান, যাত্রা বেশ কিছু জায়গায় বন্ধ হয়েছে। একটা আমি ভুলে গেছি জেলাটার নাম, ওই জেলায়
প্রায় 500 বছরের ঐতিহ্য আছে একটা মেলার, যেখানে এই গান হয়, সেটা এই প্রথমবারের মতো এটা বন্ধ হয়েছে। এইরকম ঘটনা ঘটেছে। মাজার ভাঙা হয়েছে, সেই সংখ্যাটা ভাঙতে ভাঙতে এখন প্রায় 200-র কাছাকাছি বাজার। এবং কয়েকদিন আগে আমি ছবি দেখলাম, নিউজ দেখলাম, বুলডোজার নিয়ে মাজার ভাঙা হয়েছে। এই 2-3 দিন আগের কথা এটা, এই ঘটনা ঘটার কিছুদিন আগে। নারীরা ফুটবল খেলতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে এবং প্রকাশ্যে ঘোষণা করা হয়েছে অন রেকর্ড যে আমার এখানে এটা আমি চলতে দেব না। নারীরা, অভিনেত্রীরা, অন্তত 3টা বা 4টা ঘটনা আছে যেখানে দোকান বা শোরুম উদ্বোধন করতে দেওয়া হয়নি। এরকম ঘটনার তালিকা খুব লম্বা করা যাবে। সুতরাং এতগুলো ঘটনা যখন ঘটছে, তখন এই ঘটনাটাকে আর বিচ্ছিন্ন হিসাবে দেখার কোনো স্কোপ নেই। এবার আমি আসলে কার বেনিফিট হবে সেই প্রসঙ্গে। দেখুন, এই মানুষগুলোই শেখ হাসিনার সময় একটা অংশ অত্যাচারিত, নির্যাতিত হয়েছেন। আমরা সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। দাড়ি টুপি আছে, এই ধরনের মানুষকে ধরে জঙ্গি বানানো, ট্যাগ করা, তাদের বিরুদ্ধে নানান ডেরোগেটরি মন্তব্য করা, তাদের অধিকারের পক্ষে দাঁড়িয়েছি। তারা আজকে তুলনামূলকভাবে অনেক বাড়াবাড়ি রকমভাবে এই কাজগুলো করছেন। মানে আমি সরাসরি বলি, তাদের কেউ কেউ পরিকল্পিতভাবে আর কেউ না জেনে আদতে ভারত বা আওয়ামী লীগের ন্যারেটিভকে স্ট্রেংথেন করছেন। ন্যারেটিভটা কি? 2024 সালের নির্বাচনের আগে যখন আমেরিকা স্যাংশন দিতে শুরু করে র্যাবের ওপরে, পরে ভিসা পলিসি ঘোষণা করে, তখন ভারতের মিডিয়াতে আমি যারা একটু সেন্সিবল মনে হয় তাদেরকে আমি এক ধরনের আলাপ করতে দেখেছি। আমি একজনকে কোটই করি, সেটা হচ্ছে শ্রীরাধা দত্ত। তিনি একটা থিঙ্ক ট্যাঙ্কে ছিলেন, বিজেপির বিবেকানন্দ ফাউন্ডেশনে, পরে এখন ওপি জিন্দাল ইউনিভার্সিটির টিচার, বাংলাদেশ ইস্যুতে প্রচুর কথা বলেন। তিনি শেখ হাসিনাকে কিন্তু খুব ভালো শাসক বলতেন না। শেখ হাসিনার সময়ের কথা বলছি। তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেন, তার লোকজন চুরি করে, টাকা পাচার করে, তিনি মানবাধিকার হরণ করেন, মত প্রকাশের স্বাধীনতা নষ্ট করেছেন, সবই বলতেন। তারপর কিন্তু বলে বলতেন, তারপর শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে ভারতের স্বার্থে, কারণ শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকেন তাহলে বাংলাদেশ উগ্রবাদীদের হাতে, ধর্মীয় উগ্রবাদীদের হাতে চলে যাবে। যদিও আমরা এই প্রশ্ন পাল্টা করতেই পারি, ভারতে তো উগ্রবাদীরাই ক্ষমতায় আছে। যাই হোক, এটা তাদের ন্যারেটিভ ছিল। এবং খেয়াল করবেন, শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের প্রতিটা মিডিয়ার মেইন আর্গুমেন্ট কিন্তু এটা। আমি কয়েকটা ইন্টারন্যাশনাল মিডিয়া এই 5 আগস্ট পরবর্তী সময়ে কথা যখন বলছে, তারা আমাকে ভারতের মিডিয়ার রেফারেন্স দিয়ে বলতো যে ভারতে তো এটা বলা হচ্ছে, আপনি এটাকে কিভাবে দেখেন। তাহলে খেয়াল করুন, এখন এই ন্যারেটিভটা চমৎকারভাবে অ্যাস্টাবলিশড হচ্ছে, কারণ ঘটনা 1টা 2টো 5টা না, অসংখ্য, একটার পর একটা। এবং সরকারের রিলাক্টেন্স, বিবৃতি টিবৃতি দেয়া, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ছাড়া উপদেষ্টারা তেমন কিছু করছেন না, অন্তত ভিজিবল কিছু করছেন না। ফলে দিনের শেষে বেনিফিটেড হচ্ছে আমি মনে করি বাংলাদেশকে যারা আনস্টেবল অবস্থায় দেখতে চায়, এবং এই আনস্টেবল অবস্থায় দেখার মধ্যে একদম প্রধানতম যে ন্যারেটিভটা তৈরি করতে চায় সেটা ভারত এবং আওয়ামী লীগ আছে। একটা জিনিস যোগ করে শেষ করি, ইসলামের বিরুদ্ধে 9/11-এর পর এক ধরনের যে ইসলামোফোবিয়া তৈরি হয়েছিল গ্লোবালি, ওটা অনেকটা কমে এসেছিল। কিন্তু সারা পৃথিবী জুড়ে এখন আবার একটা ডানপন্থার উত্থান হচ্ছে ইউরোপে, আমেরিকাতে, ট্রাম্পের জমানায় আমরা খেয়াল করছি। সো এই ন্যারেটিভগুলো কিন্তু ওয়েস্টে ট্র্যাকশন পাবে, এটা আমাদের জন্য ঝুঁকি। ধন্যবাদ। ডক্টর শান্ত, আপনার কাছে আসতে চাই। বিএনপি নিজেদেরকে মধ্যপন্থী দল হিসেবে দাবি করে, কিন্তু সাম্প্রতিক সময়ে ধরুন আহমেদিয়াদের কাফের ঘোষণা করার সমাবেশে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য রেখেছেন, বা বাউলদের নির্যাতনের ঘটনায় বিএনপির যে এখন পর্যন্ত অবস্থান, যেটা কতটুকু আসলে দৃশ্যমান হচ্ছে তাদের পক্ষে বা তাদের রক্ষা করার ক্ষেত্রে, সেগুলো নিয়ে অনেকে হয়তো সংশয় প্রকাশ করছেন। বিএনপি কি তার এই মধ্যপন্থী অবস্থানে এখনো আছে, নাকি সেখান থেকে সরে আসছে? আপনাকে ধন্যবাদ। এবং আমার সঙ্গে 2 আলোচক আছেন, আমার প্রিয়জন, এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। বিএনপি রাজনৈতিক দল হিসেবে তারা ঘোষণা দিয়েছে অনেক আগেই, এবং মনে করে যে তারা ডানের বামে, বামের ডানে, তারা ডানপন্থাও না, বামপন্থাও না, এরকম মাঝামাঝি একটা অবস্থান। মাঝামাঝি একটা অবস্থান এরকম থাকার কিছু সমস্যাও আছে, কারণ 2 পক্ষকে ধারণ করতে গেলে হুট করে যে কোনো এক পক্ষের দিকে অবস্থান নেওয়াটা খুব সহজ হয় না। এটা রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে আমার মনে হয় বিএনপি এরকম একটা ডিফিকাল্টিজের মধ্যে মাঝে মাঝে পড়ে, যে কারণে তাদের হেফাজতের সঙ্গেও মিলতে হয়, স্বাধীনতা বিরোধী জামাতের সঙ্গে দীর্ঘদিন ধরে হাত মিলাতে হয়, অথচ এই দলের প্রতিষ্ঠাতা মুক্তির স্বাধীনতার ঘোষক, তাদেরকে এই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবির ওইখানে গিয়েও সেটা নাকচ করার সুযোগ থাকে না। একটা কৌশল অবলম্বন করতে হয় যে ক্ষমতায় আসলে এটা আমরা দেখব। এমনকি বাউলদের বা বিভিন্ন প্রশ্নেও একটা গোষ্ঠী যখন এদেরকে
আল্লাহ অবমাননা, নবীর অবমাননার অবস্থানে এসে তুলে ধরে, তখন চট করে যদি এটার বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে বিএনপি দাঁড়ায়, তখন বিএনপিকেও ধর্মের বিরুদ্ধে পোট্রে করে অন্য একটা গোষ্ঠী সুবিধা নেওয়ার চেষ্টা করবে মানুষকে খেপিয়ে। ফলে রাজনীতি করতে গেলে অনেক সময়ে কৌশলগতভাবে ধীরে এগোতে হয়। তবে বিএনপি ধীরে এগোলেও কম বলে আহমেদিয়া বা বাউলদের বিরুদ্ধে অবস্থান নেওয়াটা ঠিক আছে বিএনপি? না, বিরুদ্ধে অবস্থান তো নেয়নি। স্পষ্টতই তো তাদের যেখানে যে সমাবেশে বলা হচ্ছে আহমেদিয়াদের কাফের ঘোষণা করা হবে, সেখানে যাওয়ার অর্থটা আসলে কি না, দাঁড়ায়? যাওয়ার অর্থ হচ্ছে গিয়ে এই ধর্মপ্রাণ মুসলমান যারা বাংলাদেশের মেজরিটি জনগোষ্ঠী, তাদের অনুভূতিকে সম্মান করা। কিন্তু যদি দল ক্ষমতায় আসে, নিশ্চয়ই হুট করে সিদ্ধান্ত হয় না, তো নিশ্চয়ই এটা নিয়ে বিচার বিশ্লেষণ হবে, এর যৌক্তিকতা দেখা হবে, এর ইম্প্যাক্ট দেখা হবে। তারপরে বিএনপি তো আগেও ক্ষমতায় ছিল অনেকবারই এ দাবি নিয়ে এই বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী আসছে। বিএনপিকে তো শরিয়া আইনও চালু করে নাই, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণাও করে নাই। কিন্তু রাজনীতিতে স্ট্রেট ফরওয়ার্ড অবস্থান যেটা আমরা অনেকে প্রত্যাশা করি, সেটার বাস্তবতা থাকে না। আমি ওইটুকু শুধু বলছি। দ্বিতীয় হচ্ছে বাউলদের প্রশ্নে, যেটা বিএনপি কালচারালি এরা ওই অবস্থান নেয়। বিএনপি এমন একটা দল যারা ব্যান্ড সঙ্গীতের তালে তালে নাচতেও যায়, আবার ওই বাউল সঙ্গীত শুনতেও যায়, আবার তারা ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতেও যায়, যেহেতু তারা দুই পন্থাকেই ধারণ করে কোনো না কোনোভাবে। এখন বাউলদের বিষয়টা যেটা হয়েছে, এইখানে আপনি সামগ্রিকভাবে দেখতে গেলে, যেটা ডক্টর জাহিদুর রহমান বললেন, যে বাউলরা হচ্ছে একটা পালাগান, হচ্ছে একটা বিতর্ক প্রতিযোগিতার মতো। আমরা যারা বিতর্ক করতাম, অনেক সময়ই যে বিষয়টা থাকতো, লটারি করে বিতর্কে যেই পক্ষে আমি পড়তাম, আমি জানি এই পক্ষে কথা বলা খুব কঠিন এবং এটা আমি ধারণ করি না, আমি ওই পক্ষেরটাই ধারণ করি। কিন্তু আমার যেহেতু বিতর্ক প্রতিযোগিতা, আমাকে জিততে হবে, পয়েন্ট গেইন করতে হবে, আমার তখন ধারণ না করলেও এই বিতর্কটা চালিয়ে যেতে হয়। এবং আমি পরে নিজেই হাসতাম যে আমি কন্ট্রাডিক্ট করলাম, নিজে যেটা বিশ্বাস করি না সেটাই বললাম। বাউল গানের দুই পক্ষ এরকম পাল্টাপাল্টি তর্ক বিতর্ক করে গানের সুরে সুরে এবং ছন্দের মাধ্যমে, এবং এক পর্যায়ে এর মাধ্যমে তারা কিন্তু ধর্ম, আল্লাহ, নবীজি এর প্রতি বিভিন্ন রকমের বয়ান, পজিটিভ বয়ানটাই ফাইনালি তুলে ধরে এবং একমত হয়। কিন্তু যে পরে যে একমত হলো, ওটাকে প্রচারে আনে না। যে গোষ্ঠী এটাকে সাপ্রেস করতে চায়, এটাকে ইস্যু করে রাজনীতি করতে চায়, বা এটাকে ইস্যু করে তার উন্মাদনার প্রকাশ করতে চায়, তারা শুধু ওই মাঝখানের যে অংশটুকু, ওইটুকু পিক করে। এখন এই ক্ষেত্রে এই বাউলদেরও একটা দায়িত্বের বিষয় আছে, যেহেতু সময় বিবেচনায় নিতে হয়। এই সরকার আসার পরে কেন যেন, আগেও হয়েছে, আওয়ামী লীগের আমলে রীতা দেওয়ান নামে এক বাউল শিল্পীকে আরও কয়েকজন নানান সময় আক্রান্ত হয়েছে, গ্রেফতার হয়েছে, আপনার নিশ্চয়ই মনে আছে। কিন্তু এই সরকারের সময়ে মৃত পীরকে কবর থেকে তুলে পোড়ানোর মতো ঘটনা ঘটেছে। এই সরকারের সময় যশোরে সাধু সঙ্গের এখানে এটা প্রোগ্রাম বানচাল করতে বাধ্য করা হয়েছে আক্রমণ চালিয়ে। এদের সময় আপনার মানিকগঞ্জের সিঙ্গাইর বা কোথায় যেন এরকম একটা আক্রমণের শিকার হয়েছে। ফলে অনেক ঘটনা বেশি ঘটছে বলে মনে করা হচ্ছে। সেইখানে এই বাউল শিল্পী বা এরা কেউই কিন্তু নিজেকে নাস্তিক ঘোষণা করে না, কেউই কিন্তু প্রকাশ্যে বলে না তিনি নাস্তিক বা আল্লাহ খোদা ধর্মের বিরুদ্ধে প্রচারণা করেন। তিনি যখন ওই সঙ্গীত পরিবেশন করেন বা পাল্টাপাল্টি পালাগান করেন বা প্রতিযোগিতা করেন, ওই সময়টুকু তাকে ভিন্ন বিবেচনায় নিলেই কিন্তু এটা সমাধানটা হয়ে যায়। এখন আমাদের একটা গোষ্ঠী যেহেতু এটাকে ইস্যু করে, সেই জন্য তাদেরকে এখানে শব্দ চয়নের সময় যদি আরেকটু সতর্ক হয় তারা, সেটাও কিন্তু দরকার। কারণ তারা যে শব্দগুলি আবার উচ্চারণ করেন ওইখানে, এইটা আবার অনেক ধর্মপ্রাণ মানুষের মনে কিন্তু লাগে। ফলে এই এক্সট্রিমিজম যেমন ভালো না, তাদের শব্দ চয়নের বেলায় পুরনো কালজয়ী গান আল্লাহ মেঘ দে পানি দে তুই, এই তুই শব্দে যখন বলা হয়, এগুলোকে আমরা পাল্টাবো এখন তাদের কথা মতো? না, তুইকে পাল্টাবো না। আল্লাহকে আপনি তুই বলেন, এরকম বলে যে যখন আপনি খুব সুবিধাজনক সময় থাকেন, তখন আল্লাহকে তুই, তুমি, আপনি যা খুশি বলতে পারেন। যখন একটু অসুবিধাজনক সময় থাকে, তখন এই বকধার্মিকরা মনে করে যে আল্লাহরে আপনি বলা উচিত, তুমি বললে যদি মাইন্ড করে আল্লাহ, এরকম ঘটনা ঘটে। ফলে এইখানে আপনার তুই বা তুমি বা আপনির প্রশ্ন না,
বাউল গানে এই শিল্পীদের ধরনের কাট করে করে যেটুকু প্রচার হচ্ছে, এই যে বাউল শিল্পী আবুলের নামে, তার কিছু আমি শুনেছি, খণ্ডিতভাবে ওটুক শুনলে আমারও অনুভূতিতে লাগে যে আল্লাহকে নিয়ে এই শব্দ ওনার ব্যবহার করা সঙ্গত হয়নি। যদি পুরাটা শুনি হয়তো আমার এই খারাপ লাগাটা নাও কাজ করতে পারে। এখন যাদেরকে উস্কে দেওয়া হলো তাদেরকে কিন্তু বিশেষ গোষ্ঠী বিশেষ উদ্দেশ্যে হয়তো ওইটুকু কাট করে শুনিয়েছে, ফলে কাট করে শোনানোর সুযোগটাও যাতে এই অপচেষ্টাকারী গোষ্ঠী গ্রহণ করতে না পারে, সেই জন্য যারা বাউল সঙ্গীত করেন তাদের আর একটু সতর্ক হওয়ারও সঙ্গত কারণ আছে। ধন্যবাদ। নুরুল হক, এক সেকেন্ড, আমি একটা ছোট্ট এক্সাম্পল আমার মনে পড়লো, মানে কাটলে কি হয়। একটা পালা গানের মধ্যে ডিবেট হচ্ছে, উনি প্রথমে ডিবেটটা আসলে তো খেলা, এটা একটা অভিনয়, এটা একটা নাটকের মতো ব্যাপার। আল্লাহ যে আদম আলাইহিসসালামকে সিজদা করতে বললেন, তখন যে ইবলিস ছিল তাকে ডিবেট করছে, ইবলিস কেন মানুষকে সিজদা করবে, তার তো আল্লাহকে সিজদা করার কথা, মানুষকে তো সিজদা করার কথা না। উনি যুক্তি দেওয়ার চেষ্টা করছেন। এখন আপনি জায়গাটা কেটে ফেললেন, কেটে এনে ছাড়লেন, অথচ আপনি পালাটা শুনতে থাকেন, একটা পর্যায়ে দুজন ডিবেট করতে করতে একমত হয় যে না, ইবলিস আসলেই ভুল করেছে। তো যখন ওই ডিবেটের মাঝের অংশটা কেটে ফেলেন, তখন এই সংকটগুলো। জি, ধন্যবাদ। নুরুল হক, সাম্প্রতিক সময়ে সরকার বা সরকারের বিভিন্ন সংস্থা প্রয়োজনে কতটুকু ক্ষিপ্র এবং মারমুখী হতে পারে তার তো সাক্ষী আপনি নিজেও হয়েছেন। এইসব ক্ষেত্রে সরকারের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যে ঘটনাগুলো ঘটছে এগুলো একেবারেই অপ্রত্যাশিত, এবং এগুলো দেখলে নিজেকে মাঝে মাঝে অপরাধী মনে হয় যে আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, কোনো নারী আক্রান্ত হলে সেটা নিয়ে রাস্তায় নেমেছি, শিশু আক্রান্ত হলে, পেশাজীবী আক্রান্ত হলে, যেমন আপনাদের কলিগ ছিল সাংবাদিক রোজিনা, তার বিরুদ্ধে কিন্তু আমরা শহীদ মিনারে দাঁড়িয়েছিলাম। ঠিক একইভাবে বিভিন্ন ইস্যুতে আমরা এভাবে দাঁড়িয়েছিলাম। তো আমাদের আন্দোলনের ফসল বা ফল, এবং সেখানে আপনিও একজন প্রয়োজনের তাগিদে রাস্তায় নেমেছিলেন, বিকজ আপনি রাজনীতির লোক না, দেশের প্রয়োজনে, কারণ আপনাদের ধারণা ছিল এই পরিস্থিতি এভাবে চলতে পারে না একটা দেশ। তো এখন ওই একই পরিস্থিতি যদি চলে, আমাদের এখন তো পলিটিক্যাল গভর্নমেন্টও না যে আমরা একটা পলিটিক্যাল পার্টিকে দায়ী করব, একটা ইন্টারিম গভর্নমেন্ট, যেখানে ওই যে বলছেন যে বাউল ভক্ত থেকে শুরু করে আপনার একেবারেই লিবারেল মাইন্ডেড লোক, রিলিজিয়াস মাইন্ডেড লোক, একটা মিক্স উপদেষ্টা পরিষদ আছে। সেই সরকারের সময় এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এবং একটা ঘটনা না তো আরও একাধিক ঘটনা ঘটছে। এটা খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। এই ঘটনার আমি নিন্দা জানাই, এবং আমার ব্যক্তিগত অ্যানালাইসিস হচ্ছে এই ঘটনার পেছনে হতে পারে যে ধরেন মানে হচ্ছে কোনো রিলিজিয়াস গ্রুপ খুব এক্সট্রিমভাবে এগুলো করছে, হতে পারে কোনো দেশি কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার ইনভলভমেন্ট এগুলো করছে। কারণ আমাদের ডক্টর ইউনূস সাহেব যেভাবে বলছেন যে তাকে বলছে তালেবানের সরকার, তো এটা আমাদের ওই মিটিংয়ে বলেছিল, মিডিয়াতে বোধহয় এসেছিল, সেমন যদি দাড়িটারি না থাকতো তাহলে আমারও তালেবানের নেতা বানাই দিত। তো এই কারণে পারেনি। আর একটা আগে নোবেল ছিল, এটা ইন্ডিয়ান মিডিয়াটা ন্যারেটিভ ছিল। আর বাংলাদেশের রাজনীতিতে যেহেতু তাদের দীর্ঘদিন একটা হোল্ড আছে অনেক দিন ধরেই, এই সরকারটাকে তো তারা খুব পছন্দ করছে না। আগের সরকারটা তাদের খাতিরের লোক ছিল, সেটা সরে গেল। সেই জায়গা থেকে এই সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য তারা কিন্তু অনেকগুলো ঘটনা ঘটাচ্ছে। এবং শেখ হাসিনা যেভাবে দীর্ঘদিন ধরে ওয়েস্টে সেল করেছে যে শেখ হাসিনার অ্যাবসেন্স এখানে উগ্রবাদী মৌলবাদীদের উত্থান হবে এই সমস্ত বলে, তো এইখানে হতে পারে যে ধরেন ওই যারা এইটাকে বলে কিংবা এটাকে সামনে রেখে শেখ হাসিনার গভর্নমেন্টকে সাপোর্ট করেছিল, তারা এখন এগুলো ঘটাতে পারে যে দেখানোর জন্য, দেখো এখানে বাউলরা এই নিরাপত্তাহীনতা আছে, কিংবা কারো লাশ মাজার থেকে উঠিয়ে আনা হচ্ছে। এবং সেইখানে আমি যেটা বলছি, দেশি এবং বিদেশি গোয়েন্দা সংস্থা। সরকারের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? সরকারের আসলে আমি যতদূর জানি বা বুঝি, ধরেন সরকার তো এনএসআই, ডিজিএফআই, এসবি, বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা আছে। আমার যতটুকু ব্যক্তিগত তথ্য আছে, গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে ওইভাবে কোঅর্ডিনেট করছে না। কোনো কোনো গোয়েন্দা সংস্থা করছে, কোনো কোনো গোয়েন্দা সংস্থা করছে না। তো তারা যদি সরকারকে একটু ঝাঁকুনি দেওয়ার জন্য কিংবা একটু দুষ্টামি করার জন্য, তাদের গুরুত্ব বোঝানোর জন্য এই সমস্ত ঘটনা দিয়ে সরকারকে একটু বেকায়দায় ফেলে, এটা হতে পারে। আর সরকার তো, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রশ্নে, আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে সরকারকে শক্ত অবস্থান নিতে দেখি নেই। বরঞ্চ এই ভাই যেটা বলেছে যে বুলডোজার নিয়ে ঘোষণা দিয়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটানো, এগুলো দেখতেছি আমরা, কিন্তু ওই ঘটনা থামানোর জন্য কোনো প্রতিকার নেওয়া হচ্ছে না। সেটা শিল্পীদের ক্ষেত্রে বলেন কিংবা আরও দু এক যে ঘটনাগুলো ঘটছে, তার মানে সরকার মধ্যে একটা অংশ কিন্তু এগুলোকে মৌন সমর্থন করছে, এটা তো সত্য। তো সরকারের মধ্যে থেকে যখন এইগুলোকে প্রশ্রয় দেওয়া হবে,
তখন তো এগুলো বাড়তে থাকবে, সেখানে এগুলো ঘটছে। কিন্তু আমরা ব্যতীত এই কারণে যে আমরা তো এই বাংলাদেশ চাই নাই। এই বাংলাদেশে বিভিন্ন মত পথের লোকেরা স্বাধীনভাবে মত প্রকাশ করবে, কথা বলবে, ধর্মকর্ম করবে, এইটা তো আমাদের একটা বড় চাওয়া ছিল। আমরা তো একটা আমাদের আইডিওলজিকে চাপিয়ে দেব, আমার আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, আমার চিন্তাটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আরেকজনের ঘর বাড়ি তীর্থস্থান একেবারে ছাই করে দেবো, এটা তো আমরা চাইনি। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক ফিরছে একটু পরে, সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো নুরুল হক নূর আপনার কাছে। এই মুহূর্তে রাজনৈতিক নানান হিসাব নিকেশের কথা হচ্ছিল, নানান জোটের কথা বিভিন্ন সময় শুনছি। সেখানে এই যে সবাইকে নিয়ে চলা, যারা আসলে সবসময় ভোটের হিসেবে খুব বড় নন, কিন্তু হয়তো সব ক্ষেত্রে দৃশ্যমানও না, যারা মধ্যপন্থী বা বেশিরভাগ সময় হয়তো নীরব থাকেন, তাদের হিসেবটা কি ভোটের খাতায় ওঠে কখনো রাজনীতিকদের হিসেবে? অবশ্যই যারা সরকার গঠন করতে চায় কিংবা যারা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি হতে চায়, ছোট পার্টি থেকেও, অবশ্যই আপনার সবসময় তো আমরা বলতে গেলে যে ফ্লোটিং ভোটটাই কিন্তু সবসময় জয় পরাজয় নির্ধারণ করে দেয়। ফিক্সড ভোট ধরেন বিএনপি, জামাত, আওয়ামী লীগ যখন ছিল, তাদের 15 থেকে 20% সবসময় ফিক্সড ভোট, বা 20%ই ধরতে পারেন। এবং বিশেষ করে এই গণ অভ্যুত্থানের পরে আমরা কিছুদিন আগে কয়েকটা জরিপে দেখলাম, যেটা এখনও আপনার প্রায় 50% মানুষ ডিসিশন নেয় নাই যে তারা কাকে ভোট দিবে। সেই ক্ষেত্রে শেষ পর্যন্ত জয় পরাজয় তো এই কমিউনিটিটাই নির্ধারণ করে দেয়। আর তাদেরকে তো অবশ্যই বিবেচনায় নিয়েই আপনার সিদ্ধান্তগুলো নিতে হবে, কথাগুলো বলতে হবে। যেমন আমরা যেটা ইনফর্মাল আলাপ করছিলাম, এখন বিভিন্ন ইসলামিক সংগঠন, কিছুদিন যেমন পরশুদিন আমরা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম খতিবদের একটি প্রোগ্রামে গেলাম। তার আগে সোহরাওয়ার্দী উদ্যানে, যেটা আপনি ডিসকাস করছিলেন, যে কাদিয়ানীদের একটি প্রোগ্রাম আমাকে ইনভাইট করেছিল। আমার অন্য প্রোগ্রামের আমার কেন্দ্রীয় মিটিং থেকে আমি যেতে পারিনি, কিন্তু আমার সুযোগ থাকলে আমার কিন্তু যাওয়া লাগতো ওখানে, কারণ তারা তো একটা সমাজের বড় প্রভাবশালী গ্রুপ। ডেমোক্রেসির কথা বলেন, ভোটের কথা বলেন, সংখ্যাগরিষ্ঠের সেখানে মতামতটাতে সেন্টিমেন্টকে তো অনেক ক্ষেত্রে আমাদের প্রাধান্য দেওয়া লাগে। সব দলগুলোই কিন্তু তাই করে। সবচেয়ে বড় উদাহরণ যে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শাসকও কিন্তু হেফাজতকে দিয়ে শোকরানা মাহফিল, মানে মূলত সরকারই তো অ্যারেঞ্জ করেছিল, শেষ পর্যন্ত ওই সমর্থনটা তার নিতে হয়েছে। ওই এত মানে বিদেশি শক্তি, দেশের অভ্যন্তরীণ সরকারের সমস্ত টুলগুলো থাকার পরেও এটা মাথায় রাখা লাগে। কিন্তু রাজনৈতিক দলগুলোকে অবশ্যই বাংলাদেশে বিশেষ করে লিবারেল দলগুলোকে আমি মনে করি একটা বিবেচনা করা উচিত যে কোন ক্ষেত্রে কতটুকু পর্যন্ত তারা ফ্লেক্সিবল থাকবে। এখানে আরেকটা বর্তমান সময়ে আলোচনা, সেটা হচ্ছে প্রশাসন আসলে কাদের নিয়ন্ত্রণে কাদের দখলে থাকে। সাম্প্রতিক সময়ে শাহজাহান চৌধুরী, জামাতে ইসলামীর বড় নেতা, তিনি একটা বিস্তৃত বক্তৃতায় কিভাবে প্রশাসন নিয়ন্ত্রণে রাখা উচিত জামাতে, সে নিয়ে কথা বলছিলেন। প্রশাসনের নিয়ন্ত্রণ আসলে এই মুহূর্তে কার কাছে বলে আপনার মনে হয়? কারণ অনেক সময় পাল্টাপাল্টি অভিযোগও শুনি যে বিএনপি নিয়ন্ত্রণ করছে বা জামাত নিয়ন্ত্রণ করছে। প্রশাসনের নিয়ন্ত্রণ সত্যিকার অর্থে এবং সরকারের নিয়ন্ত্রণও বিএনপির হাতে আছে, জামাতের হাতে আছে, এনসিপির হাতে আছে, তিনটা দলের হাতে আছে। সেটা হচ্ছে তার দলের শীর্ষ নেতারাই কিন্তু বলেছে, বিএনপির শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে যে কিছু উপদেষ্টা একটি দলের পক্ষে কাজ করছেন। জামাত তো মেনশন করে বলল, এনসিপিও বলেছে, এবং এই তিন দল যে সরকারের প্রধানের সাথে মিটিং করেছে সেখানেও তারা তালিকাও ধরিয়ে দিয়েছে যে অমুক অমুক উপদেষ্টা এই দলের। এবং উপদেষ্টাদের মধ্যে থেকেও তারা বলেছে ডিসি নিয়োগে ভাগ বটরা করছে। আমলাদের ক্ষেত্রে বিএনপি জামাতের কথা বলেছে, যদিও এনসিপির কথা বলা হয়নি। তিন দলেরই নিয়ন্ত্রণ আছে, এবং সেখানে হয়তো স্টেকের ক্ষেত্রে যদি ধরেন বড় দল হিসেবে বিএনপি বেশি থাকতে পারে, জামাতেরও এরকম কাছাকাছি আছে, এনসিপি নতুন দল হলে তাদেরও আছে। কিন্তু এটা আমাদের প্রত্যাশার জায়গায় ছিল না যে সরকার যদি প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে সে কীভাবে এটা নির্বাচন করবে। এবং আমরা দেখেছি যে সরকার একটা মানে বিভিন্ন গোষ্ঠীকে সন্তুষ্ট করে একটা তোষণের রাজনীতি করে আসছে। বিএনপিকে যেমন অতীতে রাষ্ট্র পরিচালনা একাধিকবার ছিল, তারা দল হিসেবে তাদের পরামর্শ নিতে পারে বিভিন্ন ক্ষেত্রে, দেখবেন তারপর পরে আবার জামাতকে ওইভাবে ডাকতেছে, মিটিং করতেছে। আবার এনসিপি একটা নতুন দল, তাদেরকেও ওইভাবে ডাকছে, মিটিং করতেছে। এমনকি ইউএন মিটিংয়েও তিনটা দলকে নিয়ে গিয়েছে। আমরা যতদূর শুনেছি যে তাদের মধ্যে একটা সমঝোতা করে ইলেকশন করারও একটা মানে অদৃশ্য মিটিং কিংবা আলাপ আলোচনার পরিবেশ তৈরি করার জন্য জাতিসংঘে সেখানে নিয়ে গেছিল। যখন একটা সরকার এইভাবে সারেন্ডার করে দেয় আগেই, তখন আর আসলে তার নিয়ন্ত্রণটা থাকে না। এবং এই সরকারের নিয়ন্ত্রণটাও কার্যত অনেক আগেই শুরুর দিকে কিছুটা
চাইলে তারা নিতে পারতো, কিন্তু তারা ইচ্ছা করে নিয়ন্ত্রণটা অন্যের হাতে তুলে দিয়েছে। সেই ক্ষেত্রে এখন আর তাদের পক্ষে নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব না। নাহিদ যেটা বলেছিল দ্যাটস ট্রু, যে এখন তারা ইলেকশনের মধ্যে দিয়ে একটা সেফ এক্সিটের পথে হাঁটার চিন্তা করছে, যে ক্ষমতাটা তো কাউকে না কাউকে দিতে হবে। সো সেটা যার হাতেই দেখ, জামাতের হাতে দেখ, বিএনপির হাতে দেখ, এনসিপির হাতে দেখ, এনসিপি তো সম্ভব না, ওই স্ট্রাকচারটা তাদের দ্বারা নেই। ক্ষমতা দিতে হলে এখন বিএনপির সেন্টার করে দিতে হবে অথবা জামাতকে সেন্টার করে দিতে হবে। তো যেভাবে জামাতের নেতারা, শাহজাহান সাহেব, উনি তো সাধারণ পাবলিক না, উনি কিন্তু এমপিও ছিলেন। উনি যেভাবে বলেছেন, এবং এটা তো ওনার ওই মাইকের সামনে বুম আছে, এটা বোঝা যাচ্ছে যে এটা মিডিয়াতে যাচ্ছে, এটা তো একটা ভয়ঙ্কর মেসেজ। এবং এটার দৃশ্যমান কিন্তু অনেকগুলো ঘটনা আছে, যে হ্যাঁ জামাতের নেতারা তো বিভিন্ন ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে, সরকারের ক্ষেত্রে, আমলাতন্ত্রে, বিএনপি তো পাচ্ছি। সেই জায়গা থেকে জামাত সরকার গঠন করতে চায়, বিএনপিও গঠন করতে চায়। সেক্ষেত্রে কি নির্বাচনটা আসলে সরকারের সাথে এই তিন দলের এক ধরনের সমঝোতা বলে আপনার কাছে মনে হচ্ছে? আমাদের কাছে এই পর্যন্ত কর্মকাণ্ডে তাই মনে হচ্ছে। যে ধরেন এই যে কিছুদিন আগে ভুটানের প্রধানমন্ত্রী আসছে, বিএনপি তো বাংলাদেশের একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে, সম্ভাব্য সরকারি পার্টিও কেউ কেউ বলতে পারে। সেখান থেকে সরকার তাদের সাথে মিটিং করে, জামাতের সাথে মিটিং করে, আবার থার্ড এনসিপির সাথেও, এটা সরকার তো করিয়ে দিচ্ছে। কারণ সে সাধারণত একটা দেশের প্রধানমন্ত্রী অপোজিশন পার্টির সাথে খুব কম মিটিং করে, ইন্ডিয়ার বিষয়টা আলাদা। কিন্তু সেই ক্ষেত্রে অপোজিশন হিসেবে বিএনপি, জামাত, বিএনপির আপকামিং পাওয়ার পার্টি বিবেচনা বিএনপির সাথে করতে পারে জামাত, এনসিপি তো এই ক্রাইটেরিয়াই পড়ে না, সরকার করিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে মনে হচ্ছে যে শেষ পর্যন্ত সরকার এই তিন দলের সমন্বয় সমঝোতার একটা নির্বাচন করাই দিতে চাচ্ছে, এটা তার বিভিন্ন কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে। জি, ধন্যবাদ। ডক্টর শান্ত, আপনার কাছে এই প্রসঙ্গে আসছে, বিশেষ করে প্রশাসনের নিরপেক্ষতা বা মাঠ পর্যায়ে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় নির্বাচনের, লেভেল প্লেয়িং ফিল্ড, সেটার ব্যাপারে যে ধরনের অভিযোগ এই বড় তিন দলের বাইরে এই মুহূর্তে বারবার উঠে আসছে, সেটাকে আসলে কতটুকু যৌক্তিক মনে করেন আপনি? যৌক্তিক মনে করার তো সুযোগই নাই, বরং আমার মনে হয় যে বিএনপিরও কিছু নেতার মুখে নানান সময়ে মিড লেভেলের এরকম বক্তব্য আগে শুনেছি, কিন্তু বিএনপির টপ লিডারশিপের বা গুরুত্বপূর্ণ নেতাদের এরকম বক্তব্য আগে শুনিনি, এর কাছাকাছিও শুনিনি। এই বক্তব্যটা ছিল নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন। নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে জামায়াতের একজন দায়িত্বশীল নেতা, যিনি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং আগে এমপি ছিলেন, এবং যদিও জামায়াত ইসলামের বাংলাদেশে কোনোদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার সম্ভাবনা আমি দেখি না, কারণ এইরকম উগ্রবাদী ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তিকে বাংলাদেশের মেজরিটি মানুষ কখনোই ওন করে না, তারপরও বাই চান্স যদি সরকারে চলে আসে, তাহলে এই শাহজাহান চৌধুরী মন্ত্রী হওয়ার পর্যায়ের একজন নেতা। এবং সেই দায়িত্বশীল সম্মেলনে ব্যক্তিগত বক্তব্য আমি বলি প্রেক্ষাপটটা, সেই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেলও ছিলেন। জামায়াতের আমির ওই সময় মঞ্চে ছিলেন না, কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, এবং তিনি প্রকাশ্য একটা দায়িত্বশীল সম্মেলনে কোট আনকোট যেই দায়িত্বশীল বক্তব্য দিয়েছেন, তাতে তিনি পুলিশকে, তাদের আন্ডারে গোটা পুলিশকে নিতে চেয়েছেন এবং বলেছেন প্রত্যেক আসনে এটা করতে হবে, এবং সেই পুলিশ তাদের কথায় উঠবে, তাদের কথায় বসবে, তাদের কথায় গ্রেপ্তার করবে, এবং গ্রেপ্তারের পরে তাদের কথায় মামলাটাও করবে। এবং বলছে তাদের উপজেলার একজন সভাপতি, তার জন্য নাকি সকালবেলা ওসির তার প্রোটোকল দেওয়ার জন্য তার কি কর্মসূচি সেটা জানতে হবে, তার পেছনে পেছনে ঘুরবে এবং প্রোটোকল দিবে। এই ধরনের বক্তব্য জামায়াতের এই লেভেলের নেতা দিয়েছে, এটা জামাতের আসল রূপ। জামায়াত ইসলাম যখন যেখানে দুর্বল, নিপীড়িত, তখন তারা সেখানে মজলুমের ভূমিকায় অভিনয় করে, আর যেখানে তারা শক্তি সামর্থ্য রাখে সেখানে তারা সাংঘাতিক নিপীড়ক এবং ফ্যাসিবাদী ভূমিকায় অবতীর্ণ হয়। বিশ্বাস করেন, ওনার বক্তব্যটা আমি শোনার পরে প্রথমে মনে হয়েছে এটা এআই দিয়ে বানানো না তো, তারপর ক্রস চেক করলাম, কয়েক জায়গায় শুনলাম, তারপর ওনার ছবি না দেখে শুধু অডিওটা শুনলাম। আমার মনে হলো আওয়ামী লীগ আমলে এই জাতীয় বক্তব্যের জন্য সবচেয়ে নিন্দিত ছিল হাসান মাহমুদ, ওই চিটাগাংয়েরই মানুষ। হাসান মাহমুদের থেকে ভয়াবহ মনে হলো আমার কাছে যে এই অত্যন্ত কঠোর ঘৃণ্য ফ্যাসিবাদ এই ভাষায় কখনো
প্রশাসনকে নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেয়নি। সেই ক্ষেত্রে জামায়াত ইসলাম যদি মনে করে ওনার ব্যক্তিগত বক্তব্য, জামায়াতের এটা ডিজাউন করতে হলে ওনাকে পদ থেকে সরিয়ে দেওয়া উচিত এবং ওনাকে নির্বাচন করতে দেওয়া উচিত না। নির্বাচন কমিশন থেকে আগাম সতর্কতা দেওয়া উচিত যে জামায়াত হোক, বিএনপি হোক, এনসিপি হোক, বা এখানে আমার বিপিন নূরের দল হোক, এক্সওয়াইজেড যে হোক না কেন, এই জাতীয় বক্তব্য যিনি দিবেন যেটা প্রশাসনে অস্থিরতা তৈরি করতে পারে, যারা জনগণের উপর আস্থা রাখতে না পারে, তাদের নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা আগাম ঘোষণা দিয়ে বলতে হবে যে শুধু তফসিল ঘোষণার পরে ওই কয়দিন আচরণ বিধি মানাবেন, আর আগে এরকম বক্তব্য দিবে, দলকেও ব্যবস্থা নিতে হবে যদি দল এটাকে না করে। যদি এই নেতাদেরকে বিএনপি হোক, জামাত হোক, বা অন্য যে কোনো দল, এনসিপি, যদি এই নেতাদেরকে যদি পদে বহাল রাখে, তাহলে ধরে নিতে হবে এইটাই দলের বক্তব্য, দল এটাকে ডিজোন করে না। দলের দায়িত্ব আছে, আর সরকারের দায়িত্ব আছে। সরকারকে বলতে হবে যে ভবিষ্যতে নির্বাচনের যে পরিবেশ আমরা চাই, সেই পরিবেশটাকে বিঘ্নিত করবে এই ধরনের বক্তব্য। পুলিশের পক্ষ থেকেও এই বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া দরকার যে বিএনপি, জামায়াত, এনসিপি বা এক্সওয়াইজেড যে কোনো দলের নেতার বক্তব্যে যদি পুলিশ বাহিনীকে উদ্বস করাতে চায়, পেছনে ঘোরাতে চায়, তাদের কথা মতো গ্রেফতার করাতে চায়, তাদের কথা মতো মামলা দেওয়াতে চায়, পুলিশ বাহিনী সে দায়িত্ব পালন করবে না। এটা পুলিশের পক্ষ থেকে, তাদের অ্যাসোসিয়েশন আছে, তাদের বিভিন্ন উইং আছে, স্পষ্ট করা দরকার যে এই দেশের জনগণের বাহিনী, তারা কোনো দলের বাহিনী না। কিন্তু সরকারের জন্য মুখে না বললেও অবস্থান নেওয়ার বাহিনী হবে কেন? বিএনপি মুখে না বললেও বিএনপি পন্থী বা বিএনপি রাজনীতিতে বিশ্বাস করেন এমন প্রশাসনের কর্মকর্তা বা পুলিশের কর্মকর্তা বা সম্ভাব্য সরকারি দল হিসেবে বিএনপি ক্ষেত্র বিশেষে যে আনুকূল্য পায়, সেটাকে অস্বীকার করা চলে না। সেটা বাংলাদেশের বাস্তবতা, এটা পায়। বাংলাদেশের আমলা হোক, পুলিশ বাহিনী হোক, পেশাজীবীরা হোক, সবাই যারা সম্ভাব্য সরকার গঠন করবে মনে করে, তাদের সঙ্গে কেন যেন একটু বিশেষ সমীহ দেখাতে চায়। এইটা আমাদের স্ট্রাকচারাল একটা সমস্যা। আমাদের জনমানুষটা এইভাবে দীর্ঘদিনের প্র্যাকটিসের কারণে তৈরি হয়েছে। এইখান থেকে আমাদেরও বের হয়ে আসা দরকার, এবং দল হিসেবে বড় দল যারা সরকার পরিচালনার আসবে বলে মনে করে, জামায়াত তো মনে করবে তারা আসবে, এনসিপি মনে করে তারা আসবে, বিএনপি মনে করে তারা আসবে, তাদেরকেও এটাকে নিরুৎসাহিত করা উচিত, এবং কেউ এটা করলে সেটাকে প্রোটেকশন দেওয়া তো উচিত নয়, প্রশ্রয় দেওয়া উচিত না। এই প্র্যাকটিসটা যদি বড় দলগুলি বা রাজনৈতিক শক্তিগুলো না আনে, তাহলে এটার পরিবর্তন হবে না। বাংলাদেশের দীর্ঘদিনের ট্র্যাডিশন যেটা, যে প্র্যাকটিস, তার ধারাবাহিকতা এটা এখনো আছে, কিন্তু এটা খুবই অনাকাঙ্ক্ষিত। সেক্ষেত্রে নির্বাচনে আসলে ছোট দলগুলোর অবস্থাটা কি দাঁড়াবে? তারা কি আসলে এক ধরনের বৈমাত্রেয় পরিবেশের মধ্যেই নির্বাচনে যাচ্ছেন? ছোট দলগুলোকে এইবার সরকারি সিদ্ধান্তে আমি বলবো অনেকটা মার্জিনালাইজ করে ফেলা হচ্ছে। এক হচ্ছে প্রশাসনের যে আনুকূল্য, সরকার বুঝিয়ে দিচ্ছে তিনটা দলকে বেশি গুরুত্ব দিয়ে, যেটা বিভিন্নর বলছিল যে এই তিনটা দলের প্রতি আনুগত্য দেখাচ্ছে। দ্বিতীয় হচ্ছে গিয়ে হঠাৎ করে এই যে জোটের থাকলেও নিজ দলের মার্কায় নির্বাচন করতে হবে, এইটা একটা দলকে বিকশিত করবার জন্য, তার মার্কাকে পরিচিত করবার জন্য ভালো উদ্যোগ, কিন্তু সেই উদ্যোগটা অনেক আগে থেকে যদি তাদের জানিয়ে দেওয়া হয় বা বলা হয়, তাহলে ছোট দলগুলো তার মার্কা ভিত্তিক রাজনীতি পরিচিত করানো, মাঠে যাওয়া, সেটা করতে পারতো। সেটা না করে হঠাৎ করে তার মাথায় ছিল আমি এই জোটে থাকব এবং এই জোটের এই মার্কায় আমি নির্বাচন করব, সেইখান থেকে ছন্দপতন ঘটিয়ে দিল হঠাৎ করে। তাতে করে কি হবে, ধরেন বিএনপির কথাই আমি বলি, বিএনপির জোট থেকে একজনকে দলীয় নেতাকে না দিয়ে অন্য কোনো দলের নেতাকে দিল, সেই নেতা ধানের শীষে ইলেকশন করলো না। ধানের শীষ এমন একটা মার্কা এবং সংবেদনশীল এবং অনেকের কাছে আবেগের জায়গা। আপনি ফ্যাসিবাদ হোক যাই হোক, নৌকাও কিন্তু অনেকের কাছে ওই রকম একটা মার্কা। এইখানে দেখা যাবে অনেক নেতাকর্মী ওই মার্কার বিরুদ্ধে অন্য কোনো মার্কায় স্লোগান দিতে সে ইতস্তত বোধ করে। তার ওইটা নিয়ে যে খুব ঝাঁপিয়ে পড়ার যে ব্যাপারটা প্রার্থীর পক্ষে, সেটা হয়ে ওঠে না। ফলে অনেক গুরুত্বপূর্ণ নেতা যাদেরকে আমরা মনে করি সংসদে আসলে সংসদের কোয়ালিটি বাড়বে, গণতন্ত্র চর্চা আরও বিকশিত হবে, কিন্তু তাদেরকে এই জোটের মার্কা না দিয়ে হঠাৎ করে দলীয় মার্কায় নিতে বাধ্য করাটা তাদেরকে আরো মার্জিনালাইজ করে ফেলা হলো। এটা আমার ধারণার কথা বলছি, নির্বাচনের রেজাল্ট আসলে প্রচারণা শুরু হলে বুঝবেন। ফলে এই সরকার একদিকে
পলিটিক্সের ডিসেন্ট্রালাইজেশন চায়। তারা এই দুই দল কেন্দ্রিক রাজনীতি থেকে বের করতে চায় রাজনীতিকে, কিন্তু তাদের পদক্ষেপগুলো হচ্ছে সব দুই দল বা তিন দল কেন্দ্রিক করা, এবং এই ছোট দলের বড় নেতাদের, তারা নেতা হিসেবে জাতীয় নেতা, কিন্তু তাদেরকে দরকারি দেশের গণতন্ত্রের জন্য, সংসদীয় ব্যবস্থার রাজনীতির জন্য, আইন প্রণয়নের জন্য, অথচ তাদের আসার পথটাকে হঠাৎ করে আপনি কঠিন করে তুললেন। এই সরকারের এই সিদ্ধান্তটা আসলে গণতন্ত্রকে বিকশিত করার পরিপন্থী হয়েছে। আপনি আগামী নির্বাচন থেকে করবেন সেই ঘোষণা দেন যে আরপিও চেঞ্জ করা হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হলো, তবে এইবার সময় কম বলে এইবার আগের পদ্ধতিতে এটা পারবে। কেউ চাইলে নিজের দলের মার্কায় তো পারেই, সেই স্বাধীনতা আছে, কিন্তু জোটের মার্কাও নিতে পারবে। পরবর্তী জাতীয় নির্বাচন থেকে তার নিজের দলের মার্কায় করতে হবে। সেটা কেন করতে পারলো না? বাধাটা কোথায়? বাধাটা হচ্ছে অন্য কোনো দল যারা মনে করে যে বিএনপির জোটের তাদেরকে ধানের শীষ না দিলে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কমে যাবে, ওই সুযোগে আমার প্রার্থীকে নির্বাচিত করে আনার সম্ভাবনা বেড়ে যাবে, শুধু তাদের কলকাঠিতে এইরকম সিদ্ধান্ত হয়ে থাকতে পারে, এর বাইরে আর কোনো হিসাব মেলে না। ডক্টর জাহেদ, যে প্রসঙ্গ দুটো ভিন্ন মত, একটা হচ্ছে নির্বাচনটা আসলে তিনটি বড় দলের সাথে সরকারের সমঝোতার ফলাফল, আর আরেকটি যেটা ডক্টর সায়ন্ত বলছিলেন যে আসলে সবার জন্য গ্রহণযোগ্য একটা নির্বাচন হতে পারে যদি সেখানে এই ধরনের ব্যক্তিদের, যারা আসলে প্রশাসনকে নিয়ন্ত্রণের কথা বলছেন, তাদের বিরুদ্ধে দল সক্রিয় হয়। আপনার কি মনে হয়? খুবই সঠিক বলেছেন। উনি শুধু প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে বলেন না, ওনার আরেকটা অংশ আছে, আমি একটু পড়ি, যে যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাঁড়িপাল্লার কথা বলতে হবে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষককে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। মানে প্রশাসন এবং সরকারের বাইরেও সবাইকে দাঁড়িপাল্লা ছাড়া উপায় নেই। ফেসবুকে একটা ছবি শেয়ার করেছেন আমার বন্ধুদের মধ্যে, উনি একটা দাঁড়িপাল্লা দিয়ে, দুই পাল্লার মধ্যে নিজের ছবি দিয়ে, দাঁড়িপাল্লার উপরে উঠে বসে থাকা ছাড়া আর কোনো মুক্তি নাই দেখছি। মানে সরকার আমার কথা শুনতে হবে, স্কুলের টিচার তোমাকেও দাঁড়িপাল্লা করতে হবে। সো এটার এক্সটেনশনটা কত বড়। চমৎকারভাবে শান্ত ভাই বলেছেন যে এই ঘটনাটা ঘটেছে টেকনিক্যালি নির্বাচন কমিশনের, যেহেতু এখন পর্যন্ত তফসিল ঘোষণা করা হয়নি, আচরণবিধি লঙ্ঘন হয়নি, কিন্তু এইরকম একজন পটেনশিয়াল ক্যান্ডিডেট, উনি দুবার এমপি হয়েছেন, এবং একটু যোগ করি, উনি 91 সালে এমপি হয়েছিলেন। আমি তার ব্যাকগ্রাউন্ড খুঁজতে গিয়ে দেখলাম 91 সালে কিন্তু জামাত কোনো আসন সমঝোতা বা জোটে নির্বাচন করেনি। তারা বিএনপিকে পরে, বিএনপি যেহেতু 151 সিট হচ্ছিল না, বিএনপিকে তারা সমর্থন দিয়েছিলেন সরকার গঠন করার ক্ষেত্রে, কিন্তু কোনো জোট ছিল না। সো এইরকম একজন মানুষ যখন এভাবে কথা বলেন, আমি আরেকটা জিনিস একটু যোগ করতে চাই, দর্শকরা আশা করি দেখেছেন, দেখতে হয় না পড়ে। মানে আমরা কমিউনিকেশন বলে, আমরা যখন একটা রিটেন মেসেজ পড়ি, সেটা টোটাল কমিউনিকেশনের অনলি 7% কাভার করে। আমরা যখন কাউকে বলতে শুনি, তখন ভয়েসের ইন্টোনেশন, স্ট্রেস, ইনফ্লেকশন অফ ভয়েস, সেটা টোটাল 45%। আর যদি কাউকে দেখি, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার ফেশিয়াল এক্সপ্রেশন, মানে ওরা কি অ্যাগ্রেসিভ, কি অ্যারোগেন্ট, কথ্য ভাষায় বলে কি হ্যাডাম, তার এটা একটু দেখা দরকার আছে যে এই মানসিকতা নিয়ে একজন মানুষ কথা বলছে। সো এটার বিরুদ্ধে দলেরই খুব টাফ ব্যবস্থা নেওয়া উচিত ছিল, বিশেষ করে যে দলটা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। মানে একজন মানুষ বলছেন আমার কথা মতো আমি গ্রেফতার করাবো, মামলা করাবো, এটা চরম অসততা। উনি অন্যদেরকে সবাইকে বাধ্য করবেন, টিচারদেরকে নৌকার কথা, দাঁড়িপাল্লার কথা বলতে, এটা অসততা। যে দলটার ব্র্যান্ডিং, ওইটা খেয়াল করি আমরা, বিএনপির এইটা ইউএসপি না, আগে গ্রেফতার পরে মামলা, আগে গ্রেফতার পরে মামলা। হ্যাঁ, গ্রেফতার করো, যদি মামলা হয় তারপর তার মতো করে দিতে হবে। সো এই ধরনের কথা যখন বলছেন, শুধু ওনার ব্যক্তিগত বলে এড়িয়ে যাওয়ার আসলে কোনো উপায় নেই। জামাতের নিজের স্বার্থেই উচিত ছিল, কিন্তু আসলে এই দলটা এখন, আমি এই জায়গাটা আরেকটু হাইলাইট করতে চাই, তারা কি আসলে মাঠ পর্যায়ে এই পরিস্থিতি অনেক বেশি ক্রিয়েট করে ফেলতে পেরেছে? আমি একটা তথ্য দিই। বিএনপি এরশাদ যখন জাতীয় পার্টি, এরশাদ তো না, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে যখন আলাপ হচ্ছিল, তখন সবগুলো দল প্রধান উপদেষ্টার কাছে তাদের আপত্তির উপদেষ্টাদের তালিকা দিয়ে এসেছিলেন। আমি জানি না কেন উনি কাজটা করেছেন, এই মানুষটার সাথে আমি এটা মেলাতে পারি না। যেন ফজল কবির খান উপদেষ্টা, তিনি কে কার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে এটা ওনার ফেসবুক স্ট্যাটাসে শেয়ার করেছেন। উনি বলছেন যে ওনার নামও বিএনপির তালিকায় আছে, কিন্তু বিএনপির তালিকা যদি সত্য হয়ে থাকে, আমি জানি না, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খোদাবক্স চৌধুরীর নাম আছে। এটা আমি আবারও বলছি, আমি ওনার কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে বলছি। তাহলে খেয়াল করেন, উনি কিন্তু এই পুলিশ নিয়ে কাজ করছেন,
তার মানে কি আমরা এভাবে প্রশ্ন করব যে না জামায়াত তাহলে যথেষ্ট পরিমাণে এই ধরনের পদায়ন করতে পারছে? এক। দুই হচ্ছে এটা ভাবার যথেষ্ট কারণ আছে আওয়ামীপন্থী লোকজন জামায়াতের পক্ষে কাজ করতে পারে। ধরুন আওয়ামী লীগ আসছে না বা কোনো ফর্মে তারা ইন্ডিভিজুয়াল মানে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে বা লাঙ্গল যদি নির্বাচন করে যাবে না। আমি মনে করি অবাক শোনাতে পারে যে আওয়ামী লীগ, এটা আমরা অনেকে অ্যাগ্রিও করি, সেটা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু জামাতকে ভোট দিতে বলতে পারে, বিএনপিকে যতটা কম শক্তিশালী করা যায়। কারণ এখন পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। আমি আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, আরেক দু একটা চ্যানেলে অনুরোধ করেছিলাম, আপনারা একটা সার্ভে যদি করেন, একটা ডেটা যদি নেন, বিভিন্ন এলাকায় জামাতের লোকজন আওয়ামী লীগের বিরুদ্ধে কি পরিমাণ মামলা করেছে। বিএনপির লোকজন মামলা করেছে, কেউ কেউ মামলা বাণিজ্য করেছে, এটা ঠিক আছে, এটা অন্যায়, কিন্তু জেনুইন মামলা বিএনপি করেছে আসলে। জামাত কয়টা মামলা করেছে? এবং তারা এখন বিভিন্ন জায়গায় তাদের ভোটের জন্য তাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা বলছে, তাদের মধ্যে নিয়ে আসার কথা বলছে। এসব সেই একই রাজনীতি বিএনপিও কি করছে না ক্ষেত্র বিশেষে? ভোট পাওয়ার সমস্যা নেই, আবারও বলছি, আওয়ামী লীগের লোকজন যদি ভোটে না দাঁড়াতে পারে, আওয়ামী লীগের ভোট ব্যাংক সবাই নিতে চাইতে পারে, দ্যাটস নট এ প্রবলেম। যে কথাটা আমি বলার চেষ্টা করছি, এটা আমার আর্গুমেন্ট এস্টাবলিশ করার জন্য যে আওয়ামী লীগের প্রতি জামাত সিম্প্যাথাইজার। সো আওয়ামী লীগ যদি জামাতকে ভোট দেওয়ার এক ধরনের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোটা দাগে নেয়, তাহলে আওয়ামীপন্থী যে আমলারা, এইটাই বলতে চাইছিলাম আসলে, এখন যারা ডিসিএসপি হবে এরা মোটামুটি শেখ হাসিনার সময়ে নিয়োগ পেয়েছেন এবং তারা এই পর্যায়ে গেছেন মোটা দাগে এই সময়টাতে, বা একটু আগে হলেও তারা পুরো টেনিয়রটা আওয়ামী লীগের সময়ে গেছেন। তো তাহলে এই আওয়ামীপন্থী আপনি ঠক বাঁচতে গাউজার হয়ে যাবে। আপনি চাইলেও আসলে এই 64 জন ডিসি, 64 জন এসপি, প্রায় 500-এর মতো ইউএনও খুঁজে আপনি পাবেন না এর বাইরে। সো ওনারা কাদের পক্ষে কাজ করবেন এটাও প্রশ্ন। সেই জন্য আমি মনে করি এই নির্বাচন নিয়ে, এই বিশেষ করে যাদের হাতে এই প্রধান ক্ষমতাটা থাকে, খুবই সিরিয়াস হওয়ার সময় এসছে। জনাব শাহজাহান চৌধুরীর বক্তব্যের পরে আশঙ্কাটা বাড়ছে। নুরুল হক যদি আর কিছু যোগ করার থেকে শেষের দিকে এসেছেন। না, এটা আমি মনে করি যে যে ধরনের বক্তব্য দিয়েছে এই বিষয়ে দলের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনকে তো এখন থেকেই পরিস্থিতিটা মনিটর করা দরকার, ওনাদের জায়গা থেকে অন্তত একটা ব্যবস্থা নেওয়া দরকার। আর নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের কথা আমি ব্যক্তিগতভাবে বলছিলাম যে এই নির্বাচনের প্রথমত হচ্ছে এই অবকাঠামো দিয়ে সরকারের পক্ষেও একেবারে একটা ভালো নির্বাচন করা সম্ভব নয় যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই কমিটমেন্টটা না থাকে। এবং এখানে প্রধান রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি, জামাত সহ অন্যদের একটা কমিটমেন্ট প্রয়োজন যে তারা একটা লেভেল প্লেইং ফিল্ড মেনটেন করার জন্য যার যার জায়গা থেকে সংযত থাকবে। কারণ হচ্ছে আমাদের মতো ধরেন যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ, আন্দোলন সংগ্রাম করে আজকের এই প্রেক্ষাপটটা আমরা অর্জন করেছি, আমরাই কিন্তু নানান ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়ি যে আমাদের বন্ধুপ্রতিম সংগঠন বা নেতারাই আমাদের সাথেও নানান ধরনের ঝামেলা করে। অন্যান্য জায়গায় একই চিত্র দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে এখন যেভাবে রাজনৈতিক শেষ পর্যন্ত একটা বিএনপি কেন্দ্রিক, একটা জামাত কেন্দ্রিক আর একটা থার্ড ফোর্সের মেরুকরণ নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু এখানে বিএনপি এবং জামাত প্লাস হচ্ছে অন্য যদি তিনটা মেরুকরণ হয়, এইখানে আমার দৃষ্টিতে যেটা সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন হবে এই নির্বাচন। আমরা যত ভাবছি যে এখানে সবাই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা সবাই মিলেমিশে একটা ভালো নির্বাচন করবে আর সরকার ওই ভাগ বটারা করে দিতে, যে সরকার আসলে ওই জায়গাটাও পারে নাই। প্রকৃতত সেটা যদি পারতো তাহলে তো এই গণভোট সংস্কার নিয়ে এত রকমের জটিল পরিস্থিতি ধারণ করতে হতো না। সরকারও সেটা পারে নাই। তারপরেও এখন আমাদের প্রত্যাশা যে একটা ভালো নির্বাচন হোক, নির্বাচনের মধ্যে দিয়ে দেশের এই সংকট কেটে যাক এবং সবাই যার যার জায়গা থেকে একটা দায়িত্বশীল পরিচয় দেখ। তবে ওই জায়েদ ভাই বা আপনারা যে আলোচনা করছেন, আমাদের অভিজ্ঞতা যেটা দেখেছি এটা ঠিক যে সেটা জামাতের ক্ষেত্রে কিংবা অন্যদের ক্ষেত্রে একসময়ের মজলুম এবং তাদের প্রতি আমরা যে সিম্পাথি বা সবারই সহানুভূতি থাকে, সুযোগ পেলে দেখি তারাই জালেম হয়ে ওঠে। কারণ আপনি দেখেছেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28 বছর পরে ভিপি নির্বাচিত হয়েছি, শুধু জামাত শিবির ট্যাগিং করে আমার উপরে অনেকবার আক্রমণ হয়েছে। সর্বশেষ এই যে আলোচিত ঘটনাগুলোর মধ্যে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে শিবির সন্দেহে মারা হলো। বুয়েটের ছাত্র, কিন্তু ইউনিভার্সিটি থেকে আমরা কিন্তু আন্দোলন করে সেই আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দিয়েছিলাম। 2023 সালের জুলাইয়ে আপনাদের মনে আছে সম্ভবত লাস্টের দিকে টাঙ্গুয়ার হাওরে বুয়েটের 19 জন ছাত্র তারা শিবিরের, আমরা জানতাম যে তারা শিবির, যে কারণ শিবির তখন প্রকাশিত কার্যক্রম করতে পারতো না, পিকনিক টিকনিক লঞ্চে টঞ্চে এইভাবে তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতো। কিন্তু আমরা সে সময় শিবিরের পক্ষেও কিন্তু অবস্থান নিয়েছি, বিকজ তাদের রাইটস আছে বুয়েটের ছাত্র সে এই শিক্ষা সফর কিংবা সাংগঠনিক প্রোগ্রাম করার। কিন্তু এখন আমরা দেখি যে আমরাও যদি একটু তিক্ত ভাষায়
সেটা ক্রিটিসিজম করি, সেটা শিবির হোক, ছাত্রদল হোক, অত্যন্ত অসহিষ্ণু মানসিকতার পরিচয় দিচ্ছে এবং সমালোচনা কেউ নিতে পারছে না। তো এই পরিস্থিতি দেখে আসলে আমরা মাঝে মাঝে হতাশ হই যে এরকম একটা বাংলাদেশ, এরকম পরিবেশ তো আমরা চাই নেই। তো সে সময় যারা সম্মিলিতভাবে লড়াই করেছিলাম, আজকে তারা এমনভাবে ডিভিশন করছে, এখন প্রশাসনকেও মানে ওই যেটা বলে যে প্রোটোকল দেওয়ার জন্য বাধ্য করাচ্ছি, যেটা আওয়ামী লীগও এইভাবে প্রকাশ্যে বোধহয় বলে নাই। তো এটা এত প্রকাশ্যে বলেন। ডক্টর শান্ত যদি আর কিছু যোগ করে থাকে। এটাই যে অসহিষ্ণুতা সবার মধ্যে কেমন যেন আসছে, তার মধ্যে এত ব্যাপকভাবে জামাত ইসলামের মধ্যে আসছে, যেটা নুরুল বলছিল গত 16 বছর ধরে লেখে বলে সব কিছুতে নিপীড়িত হিসেবে জামায়াত, বিএনপি সহ যারা নিপীড়িত, এদের পক্ষে অবস্থান ছিল আমাদের। আমি কথা বলেছি, লিখেছি, সব করেছি। তখন কিন্তু এরা সবাই সম্মিলিতভাবে ওন করতো। কিন্তু আমার যেহেতু সামহাও বিএনপির প্রতি ইনক্লাইনেশন আছে বা সমর্থন আছে, আমি কোনো পদ ধারণ না করলে এটা প্রকাশ্য যে আমি বিএনপির প্রতি আমার একটা সমর্থন আছে। এখন কথা বলতে গেলে যে যেহেতু বিএনপি এবং জামায়াতের একটু ভিন্নতাও আছে, আমার কোনো সমালোচনা জামায়াতের বিরুদ্ধে যেতেই পারে বা যায়, বিএনপির বিরুদ্ধে যায় কখনো কখনো। জামায়াত সেটাকে ইস্যু করে তারা এমনভাবে ভার্চুয়াল মিডিয়ায় বিভিন্ন জায়গায় হিউমিলেট করতে শুরু করে, মনে হয় যে 16 বছর মজলুম বলে এদের পক্ষে দাঁড়ালাম, দোয়া করলাম, অবস্থান নিলাম, তারাই তো এখন দেখি ফ্যাসিবাদ। ফলে বাংলাদেশের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে ক্ষমতার মোহে যে আগে যারা অন্ধ হয়েছিল তাদের একতরফা গালি দিয়েছি, এখন যে চিত্র দেখছি খুব ভালো দেখছি না। জি ডক্টর জাহিদ 30 সেকেন্ডের মধ্যে যদি 30 সেকেন্ডে একটাই বলার কথা, আমি আশা করি আমাদের গণতান্ত্রিক চর্চা আগাতে থাকবে, আমরা গণতান্ত্রিক হয়ে উঠবো, কিন্তু একটা অ্যালার্মিং এর জায়গা আছে, এটা বলে রাখা ভালো। গ্লোবাল ট্রেন্ড কিন্তু খুব খারাপ। এই যে রাইটিস্ট পপুলিস্ট পলিটিক্স ইউরোপের মাটিতে সিরিয়াসলি মাথা চাড়া দিচ্ছে, আমেরিকায়, আমাদের পাশের দেশে তো আছেই। সো এই প্রবণতা ইভেন আরো বাড়ারও ঝুঁকি আছে আমাদের দেশে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। জামাত ইসলামের কেউ ছিলেন না, ফলে তাদের বক্তব্য শোনার সুযোগ হয়নি, সেটা আজকের অনুষ্ঠানের সীমাবদ্ধতা। আশা করি পরের দিন তাদের বক্তব্য হয়তো আমরা শুনতে পারবো। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।